আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চাকুরির বয়সসীমা ৩২ করার প্রস্তাব সহ চাকরি বিধি সহ বিল সংসদে পাশ। ১.৫ বছরে ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, আরও যাচাইয়ের কাজ চলছে। মুক্তিযুদ্ধমন্ত্রী। উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলায় হামের টিকাদান কার্যক্রম শুরু। ১২ এপ্রিল থেকে ঢাকা সহ ৪ সিটি ও ৩রা মে থেকে সারা দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু। সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে সকল ধর্মের সহযোগিতা কামনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। দেশে ৩ মাসের পেট্রোল অকটেন মজুত আছে, ডিজেল নিশ্চিতের প্রক্রিয়া চলছে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দোকানপাট, শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নতুন সময়সূচিতে অফিস ও ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত। চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রী। বিশ্বজুড়ে জ্বালানি সংকটে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা অর্থমন্ত্রীর। এবং বর্ষবরণের শোভাযাত্রার নাম বৈশাখী শোভাযাত্রা করার সিদ্ধান্ত সরকারের। পরিবর্তনের বিষয়টি ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে সংস্কৃতি মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ ৩২ রেখে সরকারি চাকুরি সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। এ সময় সংসদ সদস্যদের প্রশ্ন উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানান, গেল ১.৫ বছরে ৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাতিলের প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে সংসদকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই চলছে। সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল ২০২৬ পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল ২০২৬ পাশ হলো। হামের প্রকোপ মোকাবেলায় দেশের ৩০ উপজেলায় শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। সকালে নবাবগঞ্জে টিকাদান কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেন, করোনার চেয়ে হাম কম ভয়াবহ নয়, তাই সতর্ক হবার বিকল্প নেই। বিগত সরকার টিকা দেয়নি বলেই সংক্রমণ বাড়ছে। মন্ত্রী জানান, ১২ এপ্রিল থেকে ঢাকা সহ ৪ সিটিতে টিকাদান শুরু হবে, আর ৩রা মে থেকে সারা দেশে একযোগে চলবে হামের টিকা কার্যক্রম। সাজ্জাদ জাহানের রিপোর্ট। হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। তাই জরুরি ভিত্তিতে অধিক সংক্রমিত এলাকায় টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় হাম রুবেলা টিকাদানের বিশেষ ক্যাম্পেইন রোববার থেকে শুরু হয়। কোমলমতি শিশুদের হামের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে অভিভাবকরা। মায়েদের অসুস্থতার জন্য হতে পারে, তো হামের টিকাটা আমার মনে হয় যে দেওয়াটা খুব জরুরি। সকল বাবা মাই তো চাই সন্তান সুস্থ থাকে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিগত সরকারের ভুল ব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্বে, ওনার বিচক্ষণতা বা ওনার যদি এই রকম জনগণের প্রতি দৃষ্টি রাখা, স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখার যদি ঘাটতি থাকতো, আজকে এই কাজটা আমরা সফলভাবে করতে পারতাম না। এই তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা সহ ৪ সিটি কর্পোরেশনে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। সেই সাথে ৩ মে থেকে সারা দেশে একযোগে চলবে টিকাদান কর্মসূচি। ৩রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে।
এদিকে কক্সবাজারে হাম টিকা কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার চলতি বছরের মধ্যে হামের সংক্রমণ শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর। সরকার 2026 সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে। এছাড়া গাজীপুরে টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত বলেন, সরকার দ্রুত উদ্যোগ নেয় এ টিকাদান কর্মসূচি শুরু করা গেছে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছি, কাজটা চলবে। ঘাটতি যেখানেই আছে আমাদের দায়িত্ব, আমরা সেটা পূরণ করব। আপনারা আমাদের সহযোগিতা করুন। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা পাচ্ছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা, আর অসুস্থ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। বিকেলে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 974 জন রোগী। এছাড়া শনাক্ত হয়েছেন 54 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে 17টি শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনকভাবে মারা গেছে আরও 113 জন শিশু। সুখী সমৃদ্ধ বেটার বাংলাদেশ করতে সকল ধর্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে এক অনুষ্ঠানে এই সহযোগিতার প্রত্যাশা জানান তিনি। ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন জানান, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে দেশে জ্বালানি সংকট পরিস্থিতি মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। দেশে 3 মাসের পেট্রোল অকটেন মজুদ আছে। ডিজেলের মজুদ নিশ্চিতের চেষ্টা করছে সরকার। এসব তথ্য জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বাইক চালকদের মজুদের প্রবণতায় পাম্পের সামনে যানবাহনের জট সৃষ্টি হচ্ছে। তিনি জানান, দোকান মালিকদের অনুরোধে শপিং মল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া সহ যে কোনো দেশের তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নেয়ার কোনো চুক্তি করা হয়নি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশে চলছে জ্বালানি তেলের হাহাকার, তবে আমলে নিচ্ছে না সরকার। পাম্পের সামনে গাড়ির দীর্ঘ সারি। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, এটার কারণ মজুতদারি। তিনি জানান, পেট্রোল অকটেনের কোনো সংকট নেই, পাইপলাইনে আছে ডিজেলও, যা দিয়ে অনায়াসেই 3 মাস চলবে। আমরা 3 মাসের জ্বালানি সংরক্ষণের যে নীতি নিয়েছি, পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিজেলের ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলছে, কারণ ডিজেলের শুধুমাত্র আনলেই তো হবে না, তার স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হবে। সেটার জন্য আমরা প্যারালালি কাজ করছি। কিছু কিছু অসাধু বাইকাররা মোটরসাইকেলের ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাচ্ছে, আবার আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে। শোনেন, কিছু ঘটনা যদি না ঘটে, তাহলে অন অ্যান এভারেজ প্রতিদিন 50,000 লিটারের ঊর্ধ্বে কিভাবে আপনি উদ্ধার করছেন? সরকার দোকানপাট, শপিং মল সন্ধ্যা 6টার পর বন্ধ রাখার নির্দেশ দিলেও 1 ঘন্টা বাড়িয়ে তা সন্ধ্যা 7টা পর্যন্ত করা হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনায় এটা আমরা পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এদিকে 11 এপ্রিল পর্যন্ত রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তারপরও কিনতে পারছে না বাংলাদেশ। সিপিডির অভিযোগ, আমেরিকার সাথে গোপন চুক্তির কারণে রাশিয়ার তেল কিনতে সম্মতি নিতে হচ্ছে। তবে একে ভিত্তিহীন বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে।
এটার সঙ্গে চুক্তির বাণিজ্য চুক্তির কোনোই সম্পর্ক নেই। দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি, আপনারা সেটা জানেন। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি জ্বালানির সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে কমছে না গ্রাহক ভোগান্তি। কোথাও দীর্ঘ লাইন, কোথাও আবার পাম্প বন্ধ। এদিকে জ্বালানি সাশ্রয়ে আজ থেকে নতুন সূচিতে চলছে সরকারি বেসরকারি অফিস এবং ব্যাংক। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। সারা রাত জ্বালানির জন্য অপেক্ষা করে এভাবেই গাড়িতে ঘুমিয়ে পড়েছেন অনেক চালক। পাম্প পর্যন্ত পৌঁছাতে সকাল হয়ে গেলেও সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন তেল শেষ। আবার কখন তেলের গাড়ি আসবে তার উত্তর জানা নেই কারো। জিয়া উদ্যানের মোটরে আমি সিরিয়াল লাগাইছি, ওই সিরিয়াল ঠেলে এই পর্যন্ত আসছি। আমি আসার পরে তারা বলছে যে তেল নেই। সারা রাত্রির আমি এখানে কাটাইছি। এখন তেল ছাড়া যদি আমি চলে যাই তাহলে দেখা যায় আমি পরের রাত্রির আবার এসে সিরিয়ালে থাকা লাগবে। গতকালকে রাত 11টার সময় লাইনে দাঁড়াইছি। এই সকালে রাত্রে একবার মাইকিং করলো যে ভাই আপনার তেল পাইতেও পারেন নাও পারেন, ঠিক আছে, অন্য জায়গায় সিরিয়াল এখন কই দিব? রাত 11টার থেকে সকালবেলা এখন যায় বসে আছে, এখন তেল আসবে, এখন তেল নিব। ফিলিং স্টেশনের এই ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র। প্রয়োজন না থাকলেও অনেকেই অতিরিক্ত তেল নিচ্ছেন, যে কারণে গ্রাহকদের এই লাইন প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। 95% সিএনজি গাড়ি লাইনে দাঁড়ায় থাকে। বছরে 1000 টাকা তেলও নেয় না, এখন প্রতিদিনই তাদের তেল লাগে। এটা হচ্ছে আরো বেশি সমস্যা। অফিসগামী যাত্রীরা বলছেন তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে শুধুমাত্র তেল কিনতে গিয়ে। মন্ত্রীদের দরকার যদি রাস্তায় দাঁড়ায় তেল নিয়ে দেয় একদিন, এভাবে তেল নিলে আমাদের মধ্যে তেল নাই, তাহলে তারা বুঝবে যে আসলে তেল নেওয়ার যে সংকটটা সমাধান করা উচিত অতি দ্রুত। তেল যদি না থাকে মানুষকে বলে দিক যে তেল নেই, আপনারা গাড়ি চালায়েন না, বন্ধ করে রেখে দেন। জ্বালানি দুর্ভোগ মোকাবেলায় বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় কর্মঘণ্টা কমিয়ে নতুন সময়সূচিতে চলছে অফিস ও ব্যাংকগুলো। সেই সাথে অবৈধ মজুত ঠেকাতে সারা দেশে অভিযান ও জেল জরিমানা অব্যাহত রয়েছে। তারপরও ভোগান্তি থেকে রেহাই মিলছে না ভোক্তাদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখছেন সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে এই পেট্রোল পাম্পগুলো সরকারের যে নতুন নিয়ম সময়সূচি রয়েছে সেই সময়সূচি অনুযায়ী চালু হয়েছে এবং একই সাথে এখন আমরা যেটি দেখছি যে সকাল থেকে যানবাহনের যে লাইন সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। একই সাথে রাজধানী জুড়ে যে তেলের জন্য যে হাহাকার, সেই হাহাকার যেন বাড়ছে এবং প্রতিটি পাম্পেই আমরা এখন দেখতে পাচ্ছি যে যারা আসছেন তাদের দীর্ঘ সময় এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। একই সাথে এবং বিভিন্ন যে তেলের পাম্পগুলো রয়েছে, আমি এখন বর্তমানে রয়েছি রমনা পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পে যেমনটা আমরা দেখেছি প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল তেল আনলোড করার কারণে। তো এইভাবে যানবাহনের বলা চলে দীর্ঘ সারি দেখা দিচ্ছে এবং এখানে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে এখানে ফোর্স এখানে মোতায়েন ছিল ডিএমপির পক্ষ থেকে এবং একই সাথে এখানে যাতে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হতে পারে সেজন্য তারা এখানে নানা ব্যবস্থা নিয়েছেন এবং এখানে আমরা দেখেছি প্রায় 30 থেকে 40 জন পুলিশ সদস্য এখানে মোতায়েন ছিল এবং কোনো ধরনের সিরিয়াল অতিক্রম করে যাতে কেউ প্রবেশ না করতে পারে সেজন্য কঠোর নজরদারি রাখা হয়েছে। এই আপনার পেট্রোল পাম্পে শৃঙ্খলার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমি ব্যবস্থা নিয়েছি, আমার স্টাফদের মাঝে 10টা ওয়াকি টকি দেওয়া হয়েছে। লাইনে যারা সিরিয়াল করছে আমরা এখান থেকে যখন গাড়ি কমছে তাদেরকে কল করছি, তারা গাড়ি পাঠাচ্ছে। আর লাইন সিরিয়াল ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দিন দিন এই লাইন এত লম্বা হচ্ছে, এর কারণ কি মনে করছেন? এটার কারণ
সবাই নিয়ে হোল্ডিং করতেছে, সবাই তেল নিয়ে হোল্ডিং করছে, বাসায় নিয়ে খুলে রাখছে, আবার আসছে, বাসায় খুলে আবার শুনতে পাচ্ছি অনেকে এই তেল নিয়ে আবার বাইরে বিক্রি করছে 200 টাকা লিটার। তো এটা তো আমার দেখার দায়িত্ব না। থ্যাংক ইউ। শুনছিলেন এই রমনা পেট্রোল পাম্পের যিনি মালিক রয়েছেন নাজমুল সাহেব, তিনি বলছিলেন যে তার এই পাম্পে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যেমনটা আমরা কিছুদিন আগে এখানে খবর পেয়েছি, নানা ধরনের বিশৃঙ্খলার খবর এই পাম্প জুড়ে ঘটেছে। সেই বিশৃঙ্খলার জন্য আমরা দেখেছি ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বলা চলে শৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে এখানে যারা তেল নিতে আসছেন তারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল পাচ্ছেন। জি, এই ছিল আমার কাছে সব শেষ। তপু, ধন্যবাদ আপনাকে। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন নাকি অফলাইনে চলবে এ বিষয়ে এ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। এর আগে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে সরকার। সার্বিক জ্বালানি সংকটের প্রভাবে আগামীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এই শঙ্কার কথা জানান। এছাড়া আপাতত এলডিসি উত্তরণ সম্ভব নয় বলে জানান অর্থমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতিসংঘের OHRLLS এবং আবাসিক সমন্বয়ের কার্যালয়ের সহযোগিতায় এলডিসি উত্তরণ বিষয়ক কর্মশালার আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়। কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, চলমান সংকটের কারণে আগামীতে দ্রব্যমূল্য বাড়তে পারে। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট নিরসনে কাজ করছে সরকার। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যুদ্ধ সহ সার্বিক পরিস্থিতিতে এলডিসি উত্তরণের সুযোগ নেই। এই মুহূর্তে গ্রাজুয়েশন দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এক্সটেনশন যখন হবে ওই 3 বছরের মধ্যে আমাদের রেডিনেস যে বিষয়গুলো আছে এগুলো বিএনপির ম্যানিফেস্টোতে সব বলা আছে। বিএনপির ম্যানিফেস্টোর সাথে রেডিনেস অ্যালাইনমেন্ট হয়ে গেছে, কারণ আমরা তো এগুলোকে মাথায় রেখে তো আমরা ম্যানিফেস্টো করেছি এবং ইনশাআল্লাহ আমরা তো বাস্তবায়ন করছি একটা পর একটা এবং সময় মতো করছি। সুতরাং আমরা মনে করি এগুলো সমাপ্ত করতে পারলে আমরা রেডি হব, তখন আমরা গ্রাজুয়েশন। জনগণের ওপর যেন অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও আশ্বাস দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবছর পহেলা বৈশাখে বর্ষবরণের শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সমাজে কোনো ধরনের বিভাজন বা সংঘাত নয়, বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। জানান, নাম পরিবর্তনের বিষয়টি ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। সরকার বদল হলেই বদলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রার নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করতে 1989 সালে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 1996 সালে সেটির নামকরণ করে মঙ্গল শোভাযাত্রা। তারপর থেকে এই নামেই ব্যাপক পরিচিতি পায়। 2016 সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। 2024 সালে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটিকে আনন্দ শোভাযাত্রা নামকরণ করে, যার পক্ষে বিপক্ষে মত দেন অনেকেই।
বিএনপি সরকার আসার পর আবারও এই শোভাযাত্রার নাম পরিবর্তন করে করা হলো বৈশাখী শোভাযাত্রা। এর কারণ জানালেন সংস্কৃতি মন্ত্রী। এই নাম নিয়ে এটা বিতর্ক, এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলে ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। তিনি দাবি করেন এই পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো প্রভাব ফেলবে না। ওই শোভাযাত্রার নামে ইউনেস্কো কোনো স্বীকৃতি দেয়নি। দেশে বৈশাখী উৎসবের উপরে আগে যখন মঙ্গল শোভাযাত্রা তখন ইউনেস্কো ছিল, ইউনেস্কো কি তখন মানে পয়েন্টে করবো, এটা আমরা ইনফরমেশন দিয়ে দেবো, আমরা জাস্ট জানিয়ে দেবো যে আমরা আমাদের দেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে, এইটাই আমাদের ঐতিহ্য। বৈশাখী শোভাযাত্রা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর রমনায় ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। মানুষ 17 বছর যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তা বিএনপির 31 দফার সংস্কার পরিকল্পনায় নেওয়া হয়েছে। অযথা কিছু নিয়ে সমস্যা তৈরি না করতে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে একটা প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানে না, সংস্কারের জনক তো আমরা। জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব, এটা আমাদের কমিটমেন্ট, কারণ আমরা এর জন্য লড়াই করেছি 15 থেকে 16 বছর। গণভোটের রায়কে না মানলে এই সরকার অবৈধ বলে মন্তব্য করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিছুক্ষণ আগে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে সরকার জনগণের রায়কে প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার দাবিও জানান তিনি। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন এনসিপি মুখপাত্র। জাতীয় সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা বলা হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় তিনি বলেন, যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই তা নিয়ে আলোচনা করে সংসদের সময় নষ্ট করা হচ্ছে। ইউনূস সরকারের অপকর্মগুলো তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার। নবনির্বাচিত পার্লামেন্ট, সেখানে মানুষের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কিন্তু এগুলো নিয়ে কথা হচ্ছে কি জুলাই সনদ, গণপরিষদ, গণভোট, এগুলো তো কোনো প্রশ্ন উঠতে পারে। আমরা তখন বলেছিলাম গণভোট করবেন না, কারণ এই গণভোটের কোনো আইনি ভিত্তি নাই। অন্তর্বর্তী সরকারের সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হলেও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অন্তরায় হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রাজধানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরাতে কাজ করবেন তিনি। তিনি আরও বলেন, মানুষ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এটা অন্তর হিসেবে মনে করি না। এই কারণে দেখুন, আমাদের সংবিধানের বিধান মতে অন্তর্বর্তীকালীন সময়, অর্থাৎ যখন সংসদ না থাকে, সে সময় রাষ্ট্রপতি তার সাংবিধানিক অধিকার বলে আর্টিকেল 93 অনুযায়ী তিনি যে অধ্যাদেশ জারি করেন, সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে সংসদের প্রথম অধিবেশনে সেই অধ্যাদেশগুলো উত্থাপন করতে হয় এবং 30 দিনের মধ্যে সেই অধ্যাদেশগুলোর কার্যকর করার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে। এ যাবৎকালে বিশেষ করে এই গণতান্ত্রিক সরকারের যে যাত্রা শুরু অভিপ্রায়, এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের নির্বাহী বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের ইন্টারফারেন্স আমরা এখনো লক্ষ্য করি নাই। বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তা করতে র্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত পরিচালক আহসান হাবিব পলাশ। প্রতিষ্ঠানটির সংস্কার কিংবা বিলুপ্ত হবে কিনা তা সরকারের সিদ্ধান্ত, এমনটা জানিয়ে মহাপরিচালক জানান, রাষ্ট্রের কাজে দায়িত্বশীল হলে র্যাবের ভাবমূর্তি বাড়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞাও উঠে যাবে বলে মনে করেন তিনি। জি.এম. তসলিমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। র্যাবের উপর বর্তায় না। আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন র্যাব মহাপরিচালক। যে বাদই থাকুক না কেন, উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন, বা আছে কিনা সেটা না গিয়ে বরং যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। সুতরাং যে বাদই থাকুক আমরা সব বাদকে ইনশাআল্লাহ নির্মূল করতে পারবো। র্যাব বিলুপ্ত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটা একান্তই সরকারের সিদ্ধান্ত, তবে দায়িত্বশীলভাবে কাজ করলে ভাবমূর্তি অবশ্যই বাড়বে। যেহেতু আমরা রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছি, রাষ্ট্রের সুযোগ ভোগ করছি, সেক্ষেত্রে আমাদের মূল কাজই হচ্ছে র্যাবকে জনগণের সামনে একটা ভালোভাবে উপস্থাপন করা, কাজের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং র্যাব সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত সরকার নেবেন, আমরা শুধু আমাদের কাজটুকু করব। র্যাব মহাপরিচালক বলেন, বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তা করা হবে। যে তথ্য আমার কাছে নেই বা থাকবে না বা আমার কাছে আমার দেবার সামর্থ্য বা সাধ্য নেই, সেক্ষেত্রে হয়তো আমরা অপারগতা প্রকাশ করতে পারবো, কিন্তু যতটুকু সাধ্য এবং সামর্থ্যের মধ্যে তথ্য আমাদের কাছে আছে তা আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা করব। সারা দেশে কিশোর গ্যাং, জলদস্যু, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে কাজ চলছে বলেও জানান র্যাব মহাপরিচালক। জি.এম. তসলিম, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধবন্ধে ইরানকে 48 ঘন্টার টাইমলাইন আবারও মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত ওয়াশিংটন তেহরান যুদ্ধবিরতি চুক্তি করতে। তবে অনেকটাই নির্ভরভাবে ইরান জানায় তারা ভীত নয়, বরং আমেরিকান মিত্রদের জন্য বড় চমক অপেক্ষা করছে। এমন হুমকি পাল্টা হুমকিতে আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। বিশ্বে সংখ্যা বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ের। এদিকে বিধ্বস্ত যুদ্ধ বিমানের কো পাইলটকে উদ্ধারের দাবি করেছেন ট্রাম্প। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইরানকে চুক্তি করতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে যে 10 দিনের সময় দেওয়া হয়েছিল তা শেষ হতে আর মাত্র 48 ঘন্টা বাকি। এর মধ্যে সিদ্ধান্ত না এলে ভয়াবহ হামলা চালানো হবে। লক্ষ্যবস্তু করা হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ইরানের পাল্টা হুমকিতে। আইআরজিসি বিবৃতিতে বলে, ট্রাম্প যদি সত্যি এই পরিকল্পনা করে তবে পুরো অঞ্চল নরকে পরিণত হবে। আমেরিকা, ইসরায়েল ও এর মিত্রদের ভোগ করতে হবে চরম পরিণতি। একই সাথে জানায়, যুদ্ধের সমর্থন না জানানোয় জাপানি জ্বালানি বহনকারী একটি জাহাজকে ছেড়ে দিয়েছে তারা। دولت با تمام قدرت در کشور در استان‌ها و در شهرستان। এদিকে শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পাইলটের খোঁজে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তাদের আটক করতে পাহাড়গুলোতে অভিযান চালাচ্ছে ইরানের বিভিন্ন সশস্ত্র সংগঠন।
তবে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে ইরানের পারমাণবিক স্থাপনাকে ঘিরে। জাতিসংঘের পারমাণবিক সংস্থার আশঙ্কা, ইরানের পারমাণবিক স্থাপনায় দখলদারদের হামলা তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে। এতে পুরো উপসাগরীয় অঞ্চলে মারাত্মক প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের হামলা চালানোর পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু ও কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জবাবে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে ইরান, হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। শুধু ইসরায়েল নয়, ইরানের প্রতিশোধের আঘাতে ক্ষতবিক্ষত পুরো মধ্যপ্রাচ্য। হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধু রাষ্ট্রগুলোর জ্বালানি ও পানির স্থাপনায়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হতাহতের সংখ্যাও বাড়ছে। ক্রমাগত হামলা, পাল্টা হামলার মধ্যে এই সংঘাত ক্রমেই বড় হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত কূটনৈতিক সমাধানের স্পষ্ট কোনো ইঙ্গিত না থাকায় বড় ধরনের অনিশ্চয়তার মধ্যেই এগিয়ে যাচ্ছে বিশ্ব। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিশ্বের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদা ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক চার্চ এবং রমনা সেন্ট মেরিস ক্যাথেড্রাল সহ বিভিন্ন গির্জায় ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থনার পাশাপাশি ছিল বিশেষ ভোজ, শুভেচ্ছা বিনিময় এবং শিশুদের মধ্যে রঙিন ইস্টার এগ বিতরণ সহ নানা আয়োজন। উত্তরের জেলা বগুড়া সদরে আবারও বইছে নির্বাচনী হাওয়া। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া ৬ আসনের উপনির্বাচন। এরই মধ্যে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। সদর উপজেলা নিয়ে নির্বাচনী আসন বগুড়া ৬। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচিত হন তিনি। পরে নিয়ম অনুসারে একটি আসন রেখে বগুড়া ৬ আসনটি ছেড়ে দেওয়ায় এটিকে শূন্য ঘোষণা করে ইসি। ৯ এপ্রিল এই আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। ভোটাররা বলছেন, প্রার্থীদের আচরণ, অতীত অভিজ্ঞতা ও নির্বাচনী অঙ্গীকার মূল্যায়ন করে যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাবেন তারা। সৎ, যোগ্য, নিরপেক্ষ যে নির্বাচন করবে এবং প্রার্থী হবে, আমরা তাকেই ভোট দেব। এই আসনে ভোটের মাঠে লড়ছেন ৩ প্রার্থী। ধানের শীষ প্রতীকে বিএনপির রেজাউল করিম বাদশাহ, দাঁড়িপাল্লায় জামাতের আবিদুর রহমান সোহেল ও ফুলকপি মার্কায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রেজাউল করিম বাদশাহ ও আবিদুর রহমান সোহেল। এটি বগুড়ার বিএনপির আসন, ধানের শীষের আসন, বিএনপির ঘাঁটি। কাজে এখানে যেই নির্বাচন করছে এই আসন থেকে সেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা হোক। ৯ তারিখের উপনির্বাচনকে সুন্দর, সুস্থ এবং গ্রহণযোগ্য করার ব্যাপারে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হোক। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে প্রশাসন। র্যাবের টিম থাকবে, বিজিবির ৮ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের টহল দিবে। তারা যদি কোথাও কোনো অপ্রীতি ঘটনা করে, প্রত্যেকটা ঘটনায় যদি কোনো চ্যালেঞ্জ আছে আমরা সেটা প্রত্যেকটা চ্যালেঞ্জে আমরা চেষ্টা করব। এবারও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর উপনির্বাচন আয়োজনের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে চায় নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী ৯ এপ্রিল শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। জনসংযোগ করতে ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে গুরুত্ব আরোপ করে ভোটারদের সঠিক প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান। আসনটিতে জামায়াত ছাড়াও বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং সমাজতান্ত্রিক দলের মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৩রা ফেব্রুয়ারি জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এ আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোড়াডোবা সহ কয়েকটি হাওরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি ঢুকে তলিয়ে যাচ্ছে কৃষকদের ধানের জমি। এতে ফসল হানির আশঙ্কায় চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। ফসল রক্ষায় নিজেরাই স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ দিচ্ছেন। নেত্রকোনা প্রতিনিধি সোহেল মিয়ার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। চলতি মৌসুমে জেলার কমলাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের হাওর সংলগ্ন গ্রামগুলোতে প্রায় ৩,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, কিন্তু হাওর সংলগ্ন খাওয়ার বাড়ি খালে কোনো বাঁধ না থাকায় ঢলের পানি সরাসরি হাওরে ঢুকে পড়ে ফসলের ক্ষতি করছে। এর প্রভাব পড়ছে আশপাশের বিলগুলোতেও। এ অবস্থায় ফসল রক্ষায় নিজেরাই খালে বাঁধ নির্মাণ শুরু করেছেন কৃষকরা। তারা বলছেন, প্রতি বছরই এ অঞ্চলে আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসলহানির ঘটনা ঘটছে। আবাদ করি একটা ফসল বছরে, ওইগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা সর্বহারা হয়ে যাই না। উজানের পানি আইসা আমাদের জমি তলে যায়, এই জন্য আমরা বেড়িবাঁধ দিচ্ছি। বৃষ্টির পানিতে যে তলে গেছে, এই ফসল তোলার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা এই বেড়িবাঁধটা দিতেছি। এই বাটার কাছে লোক হইল প্রায় 70,000-এর মতো হবে। দুইটা ইউনিয়নের লোকই বানতে। কৃষকদের দুর্দশার কথা স্বীকার করে জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, কৃষকদের বাঁধ নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। প্রতি বছরই এটা তৈরি এবং ভেঙে দেওয়া হয়, পানি বের করার জন্য ভেঙে দেওয়া হয় এবং পানি আটকানোর জন্য আমাদের কিন্তু এটা তৈরি করা হয়। এটা আমাদের এখন ওই কাজটা একটু লেট হয়েছিল, যার কারণে আমাদের এই কাজটা এখন চলমান আছে। বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামীতে যেন আমরা এটাকে একটা কার্যকর পদক্ষেপ নিতে পারি, পার্মানেন্ট একটা ব্যবস্থা নিতে পারি, সেইটার জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, যেন আমরা এই অঞ্চলের যারা কৃষক আছেন, প্রান্তিক কৃষক, তাদের জীবনমান রক্ষার জন্য, জীবনমান উন্নয়নের জন্য আমরা পার্মানেন্ট সলিউশন একটা কিছু করব। হাওর অঞ্চলের ফসল রক্ষা এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে স্থায়ী সমাধান করা হবে বলেও জানান ডেপুটি স্পিকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার অর্থ সংবাদ। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা আগাম করের তুলনায় ব্যক্তি আয় কম হলে আগামী বছর থেকে সরাসরি তা ব্যক্তির অ্যাকাউন্টে রিফান্ড করা হবে বলে জানালেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে জাতীয় রাজস্ব ভবনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে একথা বলেন তিনি। এ সময় আসছে বাজেটে ব্যবসা ও পণ্যে কর সুবিধার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আলোচনায় বিনিয়োগ বাড়ানো ও কর জটিলতা কমাতে চলতি মাসেই কাস্টম অটোমেশন কার্যক্রম পুরোপুরি চালুর কথাও জানান এনবিআর চেয়ারম্যান। অনেক দেশ আছে যেখানে আসলে মানে প্রত্যেক থেকে ট্যাক্স রিটার্ন নেওয়া লাগে না। এটাও আমরা একটু চিন্তা করে দেখতে পারি, যদি এটা কোনো ভ্যালু অ্যাডিশন না হয় তাহলে আমরা মনে হয় একটা গ্রুপ অফ পিপলকে ইভেন ট্যাক্স রিটার্ন সাবমিশন থেকে এক্সক্লুড করতে পারি। আমরা যত অ্যাডভান্স ট্যাক্স নিচ্ছি এইগুলো যদি তাদের ইনকামের সাথে কমেন্সেট না করে, তারা যখন এই রিটার্ন দিবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত চলে যাবে। আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে $4.10, যা গত সপ্তাহের তুলনায় 12 সেন্ট বেশি। সিএনএন নিউজ জানায়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার পর থেকেই জ্বালানির দাম প্রায় 37% বেড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভেদে দামের পার্থক্য রয়েছে। ক্যালিফোর্নিয়াতে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি, যেখানে প্রতি গ্যালন প্রায় $5.92। অন্যদিকে ওকলাহোমাতে সবচেয়ে কম, সেখানে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম $3.29। এবার খেলার খবর।
বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। গত অক্টোবর মাসে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সংশয় ও সন্দেহ তৈরি হয়। গত 11ই মার্চ সাবেক এক বিচারপতিকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। নির্ধারিত সময়ের আগেই এনএসসি পরিচালক ক্রীড়া আমিনুল এহসানের হাতে তদন্ত রিপোর্ট তুলে দেওয়া হয়। এদিকে বিসিবি নির্বাচনের পর থেকে বিসিবির 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত সম্পন্ন করেছে কমিটি। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি। তাদের জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করছি, সুস্থভাবে আমরা অভিযুক্ত না করে নিরপেক্ষ যা নির্বাচন সময় যা পেয়েছি সেই মধ্যে রিপোর্ট দিয়ে গেলাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। চাকুরির বয়সসীমা 32 করার প্রস্তাব সহ চাকরি বিধি সহ বিল সংসদে পাশ। 1.5 বছরে 481 ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, আরও যাচাইয়ের কাজ চলছে মুক্তিযুদ্ধ মন্ত্রী। উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলায় হামের টিকাদান কার্যক্রম শুরু। 12 এপ্রিল থেকে ঢাকা সহ 4 সিটি ও 3রা মে থেকে সারা দেশে 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু। সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে সকল ধর্মের সহযোগিতা কামনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। দেশে 3 মাসের পেট্রোল অকটেন মজুত আছে, ডিজেল নিশ্চিতের প্রক্রিয়া চলছে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দোকানপাট শপিং মল খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত। নতুন সময়সূচিতে অফিস ও ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত চলতি সপ্তাহে। শিক্ষামন্ত্রী। বিশ্বজুড়ে জ্বালানি সংকটে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা অর্থমন্ত্রীর। এবং বর্ষবরণের শোভাযাত্রার নাম বৈশাখী শোভাযাত্রা করার সিদ্ধান্ত সরকারের। পরিবর্তনের বিষয়টি ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে সংস্কৃতি মন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।